প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি পরম করুণাময় আল্লাহ তাআলার অসীম রহমতে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সবাইকে আজকের অর্থনীতি ক্লাসে শুভেচ্ছা। আমি মোসাম্মদ মাহবুবা নাজনীন ইরানি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পাইকগাছা সরকারি কলেজ, খুলনা। আজকের পাঠ পরিচিতি একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের শিক্ষণফল: উৎপাদনের কোনো একটি উপকরণ বা উপকরণসমূহের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। 2 হচ্ছে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে পারবে। 3 হচ্ছে উৎপাদন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 4 হচ্ছে মোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে তুলনা করতে পারবে। তাহলে চলো আমরা আজকে ক্লাস শুরু করি। প্রথমে আসি পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা উৎপাদন উপকরণ সম্পর্ক কি। স্বল্পকালে স্থির উপকরণ, তোমরা জানো যে স্বল্পকালে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ দুটো উপকরণ থাকে। স্বল্পকালে স্থির উপকরণের প্রদত্ত অবস্থায় একটি পরিবর্তনশীল উপকরণের নিয়োগ যদি বাড়তে থাকে তাহলে স্থির ও পরিবর্তন উপকরণের অনুপাতের ভিতর পরিবর্তন ঘটে, আর এর ফলে কি হয়, মোট উৎপাদনের ভিতরে পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই অন্যান্য উপকরণ স্থির রেখে কোনো একটি উপকরণকে যদি নির্দিষ্ট হারে ক্রমাগত বৃদ্ধি করা যায় তাহলে এক্ষেত্রে মোট উৎপাদন বাড়লেও একটি স্তরের পর তা ক্রমহ্রাসমান হয়। এর অর্থ হলো পরিবর্তনশীল উক্ত উপকরণের প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়লেও পরে তা ক্রমহ্রাসমান এবং ঋণাত্মকও হতে পারে। আর এই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির কিছু অনুমিত শর্ত আছে। অনুমিত শর্তগুলো একটু দেখে নিই। 1 নম্বর হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে। এখানে এল হচ্ছে পরিবর্তনশীল উপকরণ শ্রম, আর কে হচ্ছে স্থির উপকরণ যা হচ্ছে মূলধন। 2 হচ্ছে প্রতি একক শ্রম সমজাতীয়। এখানে শ্রমকে যে পরিবর্তনশীল উপকরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে তা হবে প্রত্যেকটি একক হবে সমজাতীয় অর্থাৎ একই রকম। 3 হচ্ছে স্বল্পকালীন সময়ের জন্য এই বিধিটি প্রযোজ্য। 4 হচ্ছে উৎপাদনের কৌশল বা কারিগরি অবস্থা হবে স্থির। যে উৎপাদনের যে কৌশল ব্যবহার করা হবে, যে কারিগরি জ্ঞান ব্যবহার করা হবে, সেগুলো সব কিছুই হবে স্থির বা অপরিবর্তিত। এখন আমরা একটি কাল্পনিক তালিকার সাহায্যে ব্যাখ্যা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে শ্রমের একক 1 থেকে 8 পর্যন্ত এবং পুঁজি 1 ধরা আছে স্থির, আর শ্রম হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। টিপি মানে মোট উৎপাদন, এখানে মোট উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। এপি অ্যাভারেজ প্রোডাক্ট, অ্যাভারেজ গড় উৎপাদনের পরিমাণ দেওয়া আছে। প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেওয়া আছে এবং স্টেজ বা পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে দেওয়া আছে। মোট উৎপাদন থেকে গড় উৎপাদন তোমরা কিভাবে বের করবে? মোট উৎপাদনকে শ্রমের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যাবে। যেমন 3কে 1 দ্বারা, 8কে 2 দ্বারা, 12কে 3 দ্বারা, এভাবে ভাগ করে করে তোমরা গড় উৎপাদন বের করবে। আর প্রান্তিক উৎপাদন বের করতে হবে মোট উৎপাদনের পরিবর্তনের হার, অর্থাৎ মোট উৎপাদন বিয়োগ করতে করতে প্রান্তিক উৎপাদন বের করতে হবে। যেমন 8 বিয়োগ 3, 12 মাইনাস 8, 15 মাইনাস 12, 17 মাইনাস 15, 17 মাইনাস 70। তাহলে প্রান্তিক উৎপাদন পাচ্ছে 3, 5, 4, 3, 2, 0, -1, 3। তাহলে আরেকবার আসি, গড় উৎপাদন কীভাবে বের করবে? মোট উৎপাদনকে এল দিয়ে ভাগ করলে এপিএল পাওয়া যাবে। আর প্রান্তিক উৎপাদন কীভাবে বের করবে? মোট উৎপাদনকে বিয়োগ করে করে প্রান্তিক উৎপাদন বের করবে। মোট উৎপাদন কি? উপকরণের প্রদত্ত পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাই হচ্ছে মোট উৎপাদন। আর গড় উৎপাদন কি? পরিবর্তনশীল উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে গড় উৎপাদন। আর প্রান্তিক উৎপাদনকে
যে অন্যান্য উপকরণকে স্থির বা অপরিবর্তিত ধরে পরিবর্তনশীল উপকরণের এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ যেখানে উপকরণ এবং উৎপাদন সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। তাহলে এখানে মোট উৎপাদন টিপি মোট উৎপাদন এবং গড় উৎপাদন এপি এবং এমপি হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে চিত্রটি আমরা বোর্ডে এঁকে বিশ্লেষণ করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন এসে আমরা বোর্ডে পরিবর্তন উপকরণ অনুপাত বিধি উৎপাদন উপকরণ সম্পর্ক রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করি। প্রথমে আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দেব। ভূমি অক্ষ হচ্ছে এল কে, এখানে কে হচ্ছে স্থির উপকরণ, এর হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। লম্ব অক্ষ হচ্ছে মোট উৎপাদন। মোট উৎপাদন দেখানো হলো। এখন আমরা টিপি রেখাটি অঙ্কন করব। একটি স্পর্শক, এখানে আর একটি অনুরূপভাবে আমরা ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ এভাবে আমরা যদি অঙ্কিত করি তাহলে সহজ হবে। আমরা এখানে একটা বিন্দু দিব, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, চিত্রটি সহজ করার জন্য। প্রথমে আমরা এম পি মার্জিনাল প্রোডাক্ট রেখা অঙ্কন করব। এখন এই বিন্দু থেকে এপি রেখা উঠে যাবে, এখানে সর্বোচ্চ নিচে নামবে। এখানে আমরা L1 L2 L3 দিতে পারি। L1 L2 L3, আবার আমরা L2 L3 হলো ব্যবহার করতে পারি। তাহলে তোমাদের স্লাইডে যেটা আছে এটাই ব্যবহার করছে। L2L আর আছে 3L, যেটা ইচ্ছা ব্যবহার করা যায়। L1 L2 L3 দেওয়া যাবে আর L2 L3 হলো ব্যবহার করা যাবে। L2L আর আছে 3L। উৎপাদনের স্তরটি হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় আর তৃতীয় পর্যায়। তিনটা পর্যায়কে ভাগ করা হলো, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। এটা হচ্ছে ক নং চিত্র, আর নিচেরটা হচ্ছে খ নং চিত্র। তাহলে এবার আমরা চিত্রটি বিশ্লেষণ করি। চিত্র দেখা, এখান থেকে একটু প্রথম পর্যায়ে ধরা আছে। চিত্রের প্রথম চিত্রের ক নং চিত্রের ভূমি অক্ষে এল এবং কে,
কে হচ্ছে এল হচ্ছে পরিবর্তনশীল উপকরণ আর কে হচ্ছে স্থির উপকরণ। আর 1 নং চিত্রের মানে ক নং চিত্রের লম্ব অক্ষে হচ্ছে মোট উৎপাদন দেখানো হয়েছে, আর খ নং চিত্রের লম্ব অক্ষে এপি ও গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন দেখানো হচ্ছে, এপিএল ও এমপিএল দেখানো হয়েছে, এপিএল আর এমপিএল। তার প্রথম পর্যায়ে আমরা এটা লক্ষ্য করি যে যখন শ্রমের পরিমাণ পরিবর্তনশীল উপকরণ, যে কোনো একটি উপকরণকে পরিবর্তন করলে স্থির উপকরণ ও পরিবর্তনশীল উপকরণের ভিতরে পরিবর্তন ঘটে, এর ফলে কি হয় মোট উৎপাদন ভিতরে পরিবর্তন ঘটে। তাহলে পরিবর্তনশীল উপকরণ হচ্ছে এল আর স্থির উপকরণ হচ্ছে কে। তাহলে আমরা পরিবর্তনশীল উপকরণকে পরিবর্তন করব। পরিবর্তনশীল উপকরণকে পরিবর্তনের ফলে প্রথম পর্যায়ে দেখো মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ছে প্রথম পর্যায়ে। তাহলে আমরা প্রথম পর্যায়ের দিকে লক্ষ্য করি। আমরা যদি 3টা পর্যায়কে ভাগ করি, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে। তাহলে প্রথম পর্যায়ে কি অবস্থা, যেখান থেকে এতটুকু পর্যন্ত প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ছে, এর ফলে এমপি, এটা হচ্ছে এমপিএলও ক্রমবর্ধমান, এমপিএলও বাড়ছে আর এপিএলও বাড়ছে, এই পর্যন্ত বাড়তে থাকে। এবং এই বিন্দুতে এক পর্যায়ে প্রথম পর্যায়ে এপিএল সমান এমপিএল হয়। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু এই এপিএল সমান সমান হয়েছে এমপিএল, এই বিন্দুতে হয়েছে এপিএল সমান এমপিএল, আর এই বিন্দুতে হচ্ছে এমপিএলটা সর্বোচ্চ হয়েছে। এমপিএল প্রথম পর্যায়ে সর্বোচ্চ অবস্থা থেকে নামতে থাকে, আর এপিএল আস্তে আস্তে বেড়ে এক পর্যায়ে সর্বোচ্চ হয়, তখনও মোট উৎপাদন কিন্তু বাড়তে থাকে। তাহলে প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, এপিএলও বাড়ে, এমপিএলও বাড়ে, এবং এক পর্যায়ে এমপিএল সর্বোচ্চ অবস্থা থেকে কমে থাকে এবং এক পর্যায়ে এমপিএল সমান এমপিএল হয়, অর্থাৎ গড় উৎপাদন সমান সমান হয় প্রান্তিক উৎপাদন। এরপর আসি আমরা দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে এটুকু তোমরা লক্ষ্য করো যে মোট উৎপাদন বাড়ছে ঠিক, কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ে। এখানে বাড়ার হারটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়ছে এবং এক পর্যায়ে সর্বোচ্চ হয়। যখনই মোট উৎপাদন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উৎপাদন হচ্ছে 0 হয়, কিন্তু তখন কিন্তু এপিএল মানে গড় উৎপাদন ধনাত্মক থাকে, কিন্তু প্রান্তিক উৎপাদন 0 হয় আর মোট উৎপাদন সর্বোচ্চ হয়। তৃতীয় পর্যায়টা লক্ষ্য করি। তৃতীয় পর্যায় হচ্ছে মোট উৎপাদন সর্বোচ্চ অবস্থা থেকে কমতে থাকে, আর এপিএলও কমতে থাকে, কিন্তু এমপিএল হচ্ছে ঋণাত্মক হয়। তাহলে প্রথম পর্যায়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, এপিএলও বাড়ে, এমপিএলও বাড়ে। এমপিএল হচ্ছে ক্রমবর্ধমান, এমপিএল সর্বোচ্চ অবস্থা থেকে নামতে থাকে, এক পর্যায়ে এপিএল এবং এমপিএল উভয় সমান হয়, তার গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন দুটো সমান হয়। দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে এবং এক পর্যায়ে সর্বোচ্চ হয়। যখনই মোট উৎপাদন সর্বোচ্চ হয় তখনই প্রান্তিক উৎপাদন 0 হয়, কিন্তু তখনও কিন্তু গড় উৎপাদন ধনাত্মক থাকে। তৃতীয় পর্যায়টা আমরা লক্ষ্য করি। তৃতীয় পর্যায়টা হচ্ছে মোট উৎপাদন কমতে থাকে, এপিএল কমতে থাকে, কিন্তু এমপিএল হচ্ছে ঋণাত্মক। এ হচ্ছে উৎপাদনে 3টি পর্যায়ের ব্যাখ্যা। এখন কোন স্তরে উৎপাদন যুক্তিযুক্ত, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে প্রথম পর্যায়ে দেখো উৎপাদন যখন শ্রমের পরিমাণ বাড়তে থাকে তখন মোট উৎপাদন কিন্তু ক্রমবর্ধমান হারে বাড়ে এবং এপিএল সর্বোচ্চ অবস্থা থাকে, এপিএলও দুটোই আস্তে আস্তে সমান হয়। এ পর্যায়ে কিন্তু সে উৎপাদন বন্ধ করবে না, সে উৎপাদন চালিয়ে যাবে। তৃতীয় পর্যায়ে হচ্ছে আমরা দ্বিতীয় পর্যায়টা বাদ দিই, তৃতীয় পর্যায়টা দেখি। তৃতীয় পর্যায়টা টিপি কমতে থাকে, মোট উৎপাদন কমতে থাকে, আর এমপিএল ঋণাত্মক থাকে, এপিএল ধনাত্মক থাকে। নিশ্চয়ই সে প্রথম পর্যায়ে উৎপাদন যুক্তিযুক্ত হবে না, তৃতীয় পর্যায়ে এখানেও সে উৎপাদন চালিয়ে যাবে, কিন্তু তৃতীয় পর্যায়ে সে উৎপাদন করা যুক্তিযুক্ত হবে না। দ্বিতীয় পর্যায়টা সে উৎপাদন করা যুক্তিযুক্ত হবে কারণ দ্বিতীয় পর্যায়টা তার মোট উৎপাদন সর্বোচ্চ হয়, প্রান্তিক উৎপাদনটা 0 হয়, কিন্তু তখনও গড় উৎপাদন ধনাত্মক থাকে। তাহলে দ্বিতীয় স্তরে উৎপাদন করা হবে যুক্তিযুক্ত।
তাহলে আমরা বুঝলাম যে প্রথম পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয় না, এক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণের নিয়োগ বৃদ্ধি উৎপাদনকারীর নিকট লাভজনক হবে। তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন হ্রাস পায় ও প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে পড়ে, তাই তখন উপকরণ নিয়োগ অলাভজনক হবে। যেহেতু প্রথম ও তৃতীয় পর্যায়ে এই উৎপাদন সিদ্ধান্ত লাভজনক নয়, তাই এই স্তর দুটিকে আনইকোনমিক রিজন বলা হয়, কিন্তু দ্বিতীয় পর্যায়কে কাম্য পর্যায়ে বলা হয়। কারণ এ পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ অবস্থায় প্রান্তিক উৎপাদন অপেক্ষা গড় উৎপাদন যখন সর্বোচ্চ, তখন পরিবর্তনীয় উপকরণের দক্ষ ব্যবহার নিশ্চিত হতে পারে। সুতরাং দ্বিতীয় পর্যায়ে উৎপাদন করা হচ্ছে কাম্য বা যুক্তিসঙ্গত পর্যায়। উৎপাদন ব্যয় বা মোট ব্যয় কি? উৎপাদন ব্যয় কি? কোনো দ্রব্য উৎপাদন করার জন্য বিভিন্ন উপাদান সংগ্রহ করতে হয় এবং এজন্য ব্যয়ও করতে হয়। তা উপাদান সংগ্রহ করে বা উৎপাদন কাজে নিয়োগ করতে যে ব্যয় হয় তাই হচ্ছে উৎপাদন ব্যয়। আর মোট ব্যয়কে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ ও সেবা ক্রয় বাবদ মোট যে পরিমাণ অর্থ বা ত্যাগ স্বীকার করতে হয় তাকে বলা হয় মোট ব্যয়। স্বল্পকালের উৎপাদন ব্যয় হচ্ছে দুটি অংশ, একটা হচ্ছে স্থির ব্যয় ফিক্সড কস্ট বা এফসি দ্বারা প্রকাশ করা, আর একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা ভিসি ভ্যারিয়েবল কস্ট দ্বারা প্রকাশ করা হয়। স্বল্পকালীন হচ্ছে দুটি অংশ আর দীর্ঘকালীন হচ্ছে একটা অংশ যা পরিবর্তনশীল ব্যয় নির্দেশ করা হয়। দীর্ঘকাল স্থির ব্যয় শূন্য ধরা হয়। দীর্ঘকাল বলতে এমন এক সময়কে বোঝায় যখন সব পরিবর্তনশীল, তার দীর্ঘকালে সবই পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্বল্পকালীনের দুটি অংশ, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর দীর্ঘকালীনের সব হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থির ব্যয় কি? কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় এবং অব্যক্ত বা অপ্রকাশিত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে বলা হয় স্থির ব্যয়। সুস্পষ্ট স্থির ব্যয় বলতে ভাড়া করা যন্ত্রপাতি, বিল্ডিং ইত্যাদি খরচ, এবং অব্যক্ত মানে অপ্রকাশিত স্থির ব্যয় বলতে বোঝাচ্ছে ফার্মের নিজস্ব বিল্ডিং, যন্ত্রপাতি, উদ্যোক্তার নিজস্ব পারিশ্রমিক ইত্যাদি বোঝায়। আর পরিবর্তনীয় ব্যয় মানে ভেরিয়েবল কস্টকে যে উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে বলা হয় পরিবর্তনীয় ব্যয়। উৎপাদনে নিয়োজিত বিভিন্ন পরিবর্তনশীল উপাদানের জন্য কোনো ফার্ম যে পরিমাণ ব্যয় করে তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে স্থির ব্যয় কি আর পরিবর্তনীয় ব্যয় কি। তাহলে স্বল্পকালীনের হচ্ছে স্বল্পকালীন সময়টা হচ্ছে যেখানে স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয় সমষ্টি, আর দীর্ঘকালীন হচ্ছে যেখানে স্থির ব্যয় থাকে না, সব কিছু পরিবর্তনশীল। এবার আসি স্বল্পকালীন মোট ব্যয়। ভিসি মানে ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্টগুলো কী কী আর ফিক্সড কস্টগুলো কী কী? ভেরিয়েবল কস্ট হচ্ছে পরিবর্তনশীল শ্রম ব্যয় যা উৎপাদন বৃদ্ধির সাথে পরিবর্তিত হয়। কাঁচামাল আর মূলধন যন্ত্রপাতি চলতি ব্যয় এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল খরচ। আর ফিক্সড কস্ট যেগুলো স্থির খরচ যা তাকে অবশ্যই বহন করতে হয় সেগুলো হচ্ছে প্রশাসনিক কর্মকর্তার বেতন ভাতা, স্থায়ী ভিত্তিতে নিয়োজিত উৎপাদন কর্মকর্তার বেতন ভাতা, উৎপাদন প্রতিষ্ঠানের জন্য স্থাপনা ব্যয় আর স্থির মূলধনের অবচয়, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। এবার হচ্ছে এরপর আমরা দেখি যে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে কিছু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সে পার্থক্যগুলো কী কী? প্রথমে আসে স্থির ব্যয়, যে উৎপাদন না করলেও যে ব্যয় তাকে বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে। যে উৎপাদন করবো না কিন্তু এই ব্যয়টা তাকে অবশ্যই বহন করতে হবে, সেটা হচ্ছে স্থির ব্যয়। আর পরিবর্তনীয় ব্যয় কি? যে পরিবর্তনশীল উপাদানের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বলা হয় পরিবর্তনীয় ব্যয়। স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, আর পরিবর্তনীয় ব্যয় রেখা প্রথমে ক্রমহ্রাসমান হারে পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। স্থির ব্যয় স্বল্পকালীন ধারণা আর পরিবর্তনীয় ব্যয় হচ্ছে দীর্ঘকালীন ধারণা। স্থির ব্যয় স্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত। আর পরিবর্তন ব্যয় হচ্ছে কাঁচামালের জন্য ব্যয়, পরিবর্তনশীল শ্রম ব্যয়, এগুলো হচ্ছে পরিবর্তনীয় ব্যয়।
এখন আমরা এসি ও এমসি এর সম্পর্ক চিত্রের সাহায্যে বিশ্লেষণ করব। এসি কি আর এমসি কি? এসি হচ্ছে কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে বলা হয় গড় ব্যয় বা এসি। এসি এর সূত্র হচ্ছে এসি সমান টিসি বাই কিউ। এখানে টিসি হচ্ছে টোটাল কস্ট আর কিউ হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ। তাহলে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে এসি। আর এমসি কি? এমসি হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন আর মোট উৎপাদনের পরিবর্তন। যে উৎপাদনের পরিমাণে এক একক বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়ের সূত্র হচ্ছে এমসি সমান চেঞ্জ টিসি বা চেঞ্জ ইন কিউ, মানে মোট ব্যয়ের পরিবর্তন বা হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তন। আমরা এখন এসি ও এমসি এর সম্পর্ক বিশ্লেষণ করব রেখাচিত্রের সাহায্যে। তার আগে আমরা জানি এসি কি। এসি সমান টিসি বাই কিউ এবং আমরা জানি স্বল্পকালীন টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। তাহলে স্বল্পকালীন এসি সমান টিসি বাই কিউ। সমান সমান টিসি বাই কিউ। তাহলে টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ। সমান সমান টিএফসি বাই কিউ হচ্ছে এএফসি, টিভিসি বাই কিউ হচ্ছে এভিসি। তাহলে এসি স্বল্পকালীন এসি সমান হচ্ছে এএফসি প্লাস এভিসি, কিন্তু দীর্ঘকালীন টিসি সমান টিভিসি, কারণ দীর্ঘকালীনে টিএফসি নাই। তাহলে দীর্ঘকালীন এসি সমান টিভিসি বাই কিউ সমান সমান কি হচ্ছে এভিসি। তাহলে দীর্ঘকালীন এসি সমান সমান হচ্ছে এভিসি। তাহলে এসি স্বল্পকালীন এসি সমান সমান হচ্ছে এফসি প্লাস স্বল্পকালীন এসি সমান এফসি প্লাস এবিসি। টিএফসি কে কিউ দ্বারা ভাগ করলে এফসি পাওয়া যায়, টিভিসি কে কিউ দ্বারা ভাগ করলে এবিসি পাওয়া যায়। আর দীর্ঘকালীন টিসি সমান হচ্ছে টিভিসি। তাহলে দীর্ঘকালীন এসি সমান হচ্ছে এভিসি। এখন আমরা এসি ও এমসি এর ভিতর সম্পর্ক বিশ্লেষণ করব। এসি রেখা ইউ আকৃতির মতো আমরা জানি। আচ্ছা, এমসি রেখা কিউ নট, কিউ ওয়ান, কিউ টু। এখানে ই নট একটা বিন্দু। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ। আর লম্ব অক্ষে এসি ও এমসি অর্থাৎ গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় দেখানো। তাহলে এখানে দেখো
কিউ নট উৎপাদন স্তরে এসি আর এমসি উভয় সমান, অর্থাৎ এখানে কি হবে, এই বিন্দুতে এসি সমান সমান হচ্ছে এমসি, আর কিউ ওয়ান উৎপাদন স্তরে এই রেখাটা হচ্ছে এসি রেখা, এসি গ্রেটার দেন এমসি, আর কিউ টু উৎপাদন স্তরে হচ্ছে এমসি গ্রেটার দেন এসি। দেখা বড় বলে যে উৎপাদনের কিউ ওয়ান উৎপাদন স্তরে এসি বেশি এমসি কম, অর্থাৎ এসি ইজ গ্রেটার দেন এমসি, আর কিউ নট উৎপাদন স্তরে এসি সমান এমসি, আর কিউ টু উৎপাদন স্তরে এমসি গ্রেটার দেন এসি, অর্থাৎ এমসি বেশি এসি কম। তাহলে এভাবে আমরা রেখাচিত্রের সাহায্যে এসি ও এমসির সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। এখন আমরা একটা তালিকা থেকে এসি ও এমসি নির্ণয় করে রেখাচিত্র অঙ্কন করব। তালিকা আছে উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4, 5 ও 6, এবং টিসি মানে টোটাল কস্ট বা মোট ব্যয় হচ্ছে 8, 14, 18, 24, 35 ও 48। তাহলে চলো আমরা ব্ল্যাকবোর্ডে এসি ও এমসি নির্ণয় করে রেখাচিত্রটি অঙ্কন করে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তালিকা থেকে এসি ও এমসি নির্ণয় করব এবং রেখাচিত্র অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে এসি ও এমসি নির্ণয় করি। আমাদের এর জন্য প্রথম হচ্ছে কিউ উৎপাদনের পরিমাণ, তারপর টিসি দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। এসি সূত্র হচ্ছে টিসি বাই কিউ, এমসি সমান হচ্ছে চেঞ্জিং টিসি বা চেঞ্জিং কিউ। তাহলে এখন আমরা উৎপাদন পরিমাণ হচ্ছে 1 থেকে 6, 1, 2, 3, 4, 5, 6, এবং টিসি হচ্ছে 8, 14, 18, 24, 35 ও 48, 35 ও 48। তাহলে আমরা প্রথমে এসি বের করবো। এসি হচ্ছে টিসি ভাগ কিউ, তাহলে 8, 7, 6, 318, 424, 5, 7, 35, 6, 48। এমসি নির্ণয় করবো, প্রথমে 8 বসে যাবে, তো 14 বিয়োগ 18, তাহলে 6, 4, 6, 11 আছে 13। তাহলে তোমরা দ্রুত তালিকাটি তুলে নাও। তাহলে এখানে এসি হচ্ছে 8, 7, 6, 6, 7, 8, আর এমসি হচ্ছে 8, 6, 4, 6, 11 ও 13। এখন আমরা এসি ও এমসি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করব। ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4, 5 ও 6, 1, 2, 3, 4, 5, 6। উৎপাদনের পরিমাণ কিউ দেখানো হলো, আর লম্বকে দেখানো হচ্ছে এসি আর হচ্ছে এমসি। গড় ব্যয় আর বিরান্তি ব্যয়। এখানে আমরা 2 দিয়ে করে গ্যাপ নেব, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 2, 4, 6, 8,
আমরা প্রথমে এসি রেখা অঙ্কন করব। তাহলে দেখো, যখন প্রথম একক উৎপাদন পরিমাণ যখন 1, তখন এসি হচ্ছে 8। উৎপাদনের পরিমাণ যখন 2, তখন হচ্ছে 7। যখন 3, তখন হচ্ছে 6। এই একটা বিন্দু, যখন 3 তখন 6, যখন 4 তখন 6, যখন 5 উৎপাদন পরিমাণ তখন হচ্ছে 7। তাহলে এখান থেকে আর যখন 6 উৎপাদনের পরিমাণ তখন হচ্ছে 8। তাহলে আমরা এখন এই বিন্দুগুলো যোগ করব। যোগ করলে আমরা একটি এসি রেখা পেলাম। এখন এমসি রেখা অঙ্কন করব। যখন উৎপাদন পরিমাণ 1, তখন হচ্ছে এমসি হচ্ছে 8। যখন 2, তখন হচ্ছে 6। যখন 3 উৎপাদনের পরিমাণ তখন হচ্ছে 4। যখন উৎপাদনের পরিমাণ 4, তখন এমসি হচ্ছে 6। যখন উৎপাদনের পরিমাণ 5, তখন হচ্ছে 11। তাহলে 11 এই মাঝখানে যাবে। আর যখন উৎপাদন পরিমাণ 6, তখন হচ্ছে 13। তাহলে এই একটা বিন্দু, একটা। তাহলে এখান থেকে আমরা বিন্দুগুলো যোগ করব। এই রেখাটা পেলাম হচ্ছে এমসি রেখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে যখন উৎপাদনের পরিমাণ 4, তখন কিন্তু এসি আর এমসি উভয়ের পরিমাণ হচ্ছে সমান। তাহলে আমরা যখন কোনো তালিকার সাহায্যে এসি ও এমসি রেখা অঙ্কন করব, তখন একটা একটা করে রেখা অঙ্কন করতে হবে। আগে এসি রেখা, তা না হলে আগে এমসি রেখা, তারপর এসি রেখা। যে কোনো একটা রেখা আগে অঙ্কন করে তারপরে আরেকটা রেখা অঙ্কন করব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে তোমরা চিত্রটি খাতা তুলে নাও। এবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেওয়া হলো। একটা উদ্দীপক দেওয়া হলো, যেখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং এমসি হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। উৎপাদনের পরিমাণ 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, আর মার্জিনাল কস্ট হচ্ছে 20 16 12 16 26 এবং 30। তাহলে এখানে এই উদ্দীপকের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। ক হচ্ছে টিএফসি কি, মানে টোটাল ফিক্সড কস্ট কি। খ হচ্ছে উৎপাদন মানে উপযোগ সৃষ্টি, এই কথাটি ব্যাখ্যা করো। গ হচ্ছে টিসি ও এসি নির্ণয় করো। উদ্দীপকের আলোকে এই টিসি এবং এসি নির্ণয় করবো। ওখানে এমসি দেওয়া আছে, তোমাদেরকে টিসি নির্ণয় করতে হবে আর এসি নির্ণয় করতে হবে। গ হচ্ছে উদ্দীপকের আলোকে এসি ও এমসি রেখা অঙ্কন করে পার্থক্য বিশ্লেষণ করব। তোমরা রেখাচিত্র অঙ্কন করবে এবং বিশ্লেষণ করবে। তোমরা যদি এতক্ষণ আলোচনা শুনে থাকো, ক্লাসটি শুনে থাকো, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে আজকে ক্লাস শেষ করার আগে সবার জন্য শুভকামনা রইল।
যে যেখানে আছো সবার জন্য সুস্থ থাকো এবং ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।